আচ্ছা, প্রথমে আমরা পেন ড্রাইভ, সি ড্রাইভ, পেন ড্রাইভ অথবা সিডি অথবা ড্রপবক্স থেকে পিএমএসটা কপি করব। ঠিক আছে, কপি করার পরে আমরা সি ড্রাইভে সেটা পেস্ট করব। আর সবার কম্পিউটারে সি ড্রাইভ আছে, তাই না? আচ্ছা, সি ড্রাইভে পেস্ট করার পরে পিএমএস 2.01 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এইটা হচ্ছে আমাদের সেটআপ পদ্ধতি, মানে কিভাবে আমরা ডাটাবেসটা ইনস্টল করব। প্রথমে পেন ড্রাইভ অথবা সিডি অথবা ড্রপবক্স থেকে পিএমএস 2.01 এটাকে কপি করে সি ড্রাইভে পেস্ট করব। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নামটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। কোন নামটা? পিএমএস 2.01 এই নামটাই থাকতে হবে এবং সেটা সি ড্রাইভে থাকতে হবে। যদি নামটা আমরা রিনেম করি, রিনেম করলে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট হবে না। অথবা সি ড্রাইভ থেকে ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ অথবা ডেস্কটপে রাখলেও সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হবে না। তাহলে ক্লিয়ার বিষয়টা? তারপরে পিএমএস 2.01 আমরা ক্লিক করব। ক্লিক করার পর দুইটা ফোল্ডার, মানে একটা ফোল্ডার আর একটা ফাইল এখানে দেখতে পাবো। ফোল্ডারটা হচ্ছে এক্সপোর্ট ফোল্ডার আর ফাইল পিএমএস সেটা এক্সেসের একটা ফোল্ডার, তাই না? চাবির মতো একটা সিম্বল আছে। এই দুইটা কিন্তু এই ফোল্ডারের মধ্যে থাকতে হবে, একটা ফাইল এবং একটা ফোল্ডার। এক্সপোর্টের কাজটা আমরা পরে দেখব, ঠিক আছে? আগে আমরা পিএমএস এক্সেস যেটা ফাইলটা, এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের মডিউলগুলো আমরা কোঅর্ডিনেশন মিটিং এ বলেছিলাম, তাই না? তিনটা মডিউল থাকবে এখানে, প্রোগ্রাম ডিবি, সিএসএ এবং সামারি রিপোর্ট। তো মূল যে মডিউলটা সেটা হচ্ছে প্রোগ্রাম ডিবি। আমাদের প্রতি মাসে প্রোগ্রেস দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম ডিবি ইউজ করব। আর প্ল্যান আমরা দেব বছরে দুইবার, একবার অরিজিনাল প্ল্যান এন্ট্রি দেব আর 6 মাস পরে সেটাকে রিভাইজ করব। আচ্ছা, প্রোগ্রাম ডিবিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টগুলোর মধ্যে মূল হচ্ছে অরিজিনাল প্ল্যান, তারপরে রিভাইজ প্ল্যান, তারপরে অ্যাসাইনমেন্ট। তিনটার পরে আরো আছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তারপরে এখানে আছে ডাটাবেস ব্ল্যাঙ্ক করার জন্য রিসেট ডিবি, তাই না? ডাটাবেস ব্ল্যাঙ্ক কেন করে আমরা আলোচনা করেছি, তো সেই আলোচনাতে আমি এখন যাব না। আমি সরাসরি প্রথম কম্পোনেন্ট যেটা প্ল্যান এন্ট্রি সেটাতে যাব। এখানে দেখেন অরিজিনাল প্ল্যান কথাটা লেখা আছে, এটা কিন্তু কোনো কাজ করবে না, তাই না? এন্ট্রি দেওয়ার জন্য আমরা এন্টার ডাটা, অরিজিনাল প্ল্যানের ডান পাশে আছে এন্টার ডাটা, রিভাইজ প্ল্যানের ডান পাশে এন্টার ডাটা এবং অ্যাসাইনমেন্টের ডান পাশে এন্টার ডাটা। তো প্রথমে আমরা অরিজিনাল প্ল্যানের ডানে যে এন্টার প্ল্যান আছে সেটাতে ক্লিক করব। আচ্ছা, আমরা যদিও আলোচনা করেছিলাম সংক্ষেপে, এখন কিন্তু বিস্তারিত আমরা এটা অনেক সময় ধরে করব, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবো, কারণ আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে এটা পরে। তো ব্যাক একটা বাটন আছে, রিভাইজ প্ল্যান আছে, জিরো প্ল্যান, ফাইন্ড এন্ড এডিট অরিজিনাল প্ল্যান, তাই না? ব্যাক বাটনে ক্লিক করলে আমরা মূল মডিউলে ফিরে যাব। তারপরে রিভাইজ প্ল্যানে যদি ক্লিক করি তাহলে রিভাইজ প্ল্যান এন্ট্রি করার জন্য আমাদের একটা নতুন একটা ফর্ম চলে আসবে। আর জিরো প্ল্যানটা আমরা দেখব, ফাইন্ড অ্যান্ড এডিটটা দেখব। তো প্রথমে যে লিজেন্ডগুলো দেওয়া আছে, এই লিজেন্ডের মিনিং কিন্তু আমরা এখানে কিছু এন্ট্রি করতে হবে না, তাই না? এন্টার ডাটা, তারপরে এই কালারটা অটোমেটিক ফিল হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে। তো এই লিজেন্ডের কালারটা হচ্ছে প্রোগ্রাম, সুতরাং প্রোগ্রামে কিছু করতে হবে না। আমরা প্রথমে সিলেক্ট করব পিএনজিও রুরাল, তারপরে পিএনজিও টাইপ প্রথমে রুরাল, তারপরে পিএনজিও
আইডিয়ার প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি দুইটা, তাই না? তো একটা পিএনজি এর একাধিক প্রজেক্ট থাকতে পারে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা আইডিয়া সিলেক্ট করলাম, তারপরে তার পাশে ডোমেইন। আর একটা জিনিস এখানে দেখছেন, প্রত্যেকটার বাম পাশে আইডি দেখা যাচ্ছে। তো প্রথমে যদি আমরা আসি পিএনজিও, আইডিয়ার পিএনজি আইডি কত? 132। তাহলে আমরা যখন আইডির কথা বলি তখন আপনারা আইডিটা এখান থেকে পেয়ে যেতে পারেন, তাই না? আর মাঝখানের গুলো আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন প্রজেক্ট আইডি কত আইডিয়ার? 13। আর ডোমেইন আইডি আসলে পিএনজি আইডি এবং প্রজেক্ট আইডির পরে 1 2 3 4 এভাবে শুরু হয়। যার যে কটা ইউনিয়ন, যার যে কটা ওয়ার্ড, সেই কটা ডোমেইন আইডি হয়ে যায়। যদি এখানে আমি বলি আইডিয়ার পিএনজি আইডি কত ছিল? 13, তাই না? আর 13 এর পরে 132, তারপরে 13, এটা তো 5 উপরে ঠিক আছে, তাই না? দেখেন 1 2 3 4 5, তাহলে বোঝা গেছে। এটা আমাদের অনেক সময় আমরা বলি যে একটা ফরম্যাট দিয়ে এটা ফিল আপ করে দেন, তাই না? এবার সিবিআইডি দিছিলাম, সবাই দেখছিলেন সিবিআইডি ফরম্যাটটা? আচ্ছা, আইডিয়া থেকে কে আসছেন? আপনি আসছেন, আচ্ছা ঠিক আছে। আমরা সিচুয়েশনটাই নতুন, আপনি একেবারেই নতুন আজকে। তো তাহলে ডোমেইন আইডিটা কি? ডোমেইন আইডিটার ফরম্যাটটা আমরা একটা ফরম্যাটটা বুঝি, পিএনজি আইডি, প্রজেক্ট আইডি, তারপরে ওয়ার্ড আইডি। না, যে কয়টা ডোমেইন সেই কয়টা আইডি 1 2 3 4 এভাবে শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি কারো ওয়ার্ড থাকে যে 10 নাম্বার ওয়ার্ড, তাহলে ওই 10ই সরাসরি বসে যায়। 31 নাম্বার ওয়ার্ড, তখন কিন্তু 1 2 3 না, ওই নাম্বার ওয়ার্ডের নাম্বারটা বসে যায়, ঠিক আছে? পিএনজি আইডি, প্রজেক্ট আইডি, তারপরে ওয়ার্ড নাম্বার, পিএনজি আইডি, প্রজেক্ট আইডি, ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার, এটা হচ্ছে ডোমেইন আইডি, ঠিক আছে? আর তারপরে যদি ইউনিয়ন হয় তাহলে 1 থেকে শুরু হবে। কারো যদি 10টা ইউনিয়ন থাকে তাহলে 1 2 3 4 এভাবে, ওই পিএনজিও এবং প্রজেক্টের পরে 1 2 3 4 এভাবে শুরু হবে, ঠিক আছে? ওয়ার্ড আইডি যেটা বাইরে কি 2 ডিজিটের 0 1 0 2 না, 2 ডিজিটের না, 1 ডিজিটেরও হতে পারে সেটা। এক নম্বর ওয়ার্ড যদি হয় ওখানে একটা ডিজিট আছে, তাহলে ডিজিট একটা, এখানে একটা আছে। যদি 31 নম্বর ওয়ার্ড হয় তাহলে দুইটা ডিজিট। মানে এখানে তো নাম্বারগুলো কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, নাম্বার ডিজিট ফিক্সড থাকবে না, 8টা বা 10টা ক্যারেক্টার এটা না। আচ্ছা, এতক্ষণ আমি যেটা বললাম যে ডোমেইন কথাটা নতুন না, কালকে শুনেছেন, আরেকবার শুনেন। সেটা হচ্ছে এক একটা ইউনিয়ন এবং এক একটা ওয়ার্ডকে আমরা এক একটা ডোমেইন বলছি। এই কথাগুলো আপনাদের সবসময় লাগবে আর কি। যারা ওয়ার্ড ধরে কাজ করে তাদের জন্য ওয়ার্ড ডোমেইন, হ্যাঁ, যারা ইউনিয়ন ধরে কাজ করে তাহলে এখানে ওই ওয়ার্ডের আইডি তো ডোমেইন আইডি। হ্যাঁ, রাইট। যদি 9 নম্বর ওয়ার্ড হয় তাহলে 9 নম্বর ডোমেইন, ওই আইডিটা পিএনজি আইডি, প্রজেক্ট আইডি, তারপরে 9, ঠিক আছে? আমি পিএনজি আইডি দেওয়া এখান থেকে দিলেই তো অটোমেটিক শেষ পর্যন্ত আইডিটা নিয়ে নিচ্ছে এখানে। না, এইখানে অটোমেটিক নেবে, এটা আপনাদের শুধু জানার জন্য যে অন্যান্য অনেক ফরম্যাটে অনেক সময় ইনফরমেশনগুলো চাওয়া হয়, তখন যেন আপনারা আইডিগুলো বের করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যেমন খাদিমনগর ডোমেইনে আমরা ফান্ডিং সোর্সটা কি? প্রত্যেকটা ডোনারের এক একটা ইউনিক ফান্ডের আইডি বা
কোড থাকে, কোড নাম্বার থাকে, ওইটাই আমরা ইউজ করি। তো এইটা আমরা যার যার প্রজেক্টে আমরা দিয়ে দিই আর কি, ঠিক আছে। তো যেমন আইডিয়ার একটা দিলাম, এই আইডিটা আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে, যে কার কোন ডোনারের আইডি কত। এখানে আছে স্টার্টিং কোয়ার্টার অ্যান্ড ফিসক্যাল ইয়ার। স্টার্টিং কোয়ার্টার এবং ফিসক্যাল ইয়ার বলতে আমরা কি করছি, এটা প্ল্যান করতেছি, তাই না। এই প্ল্যানের জন্য স্টার্টিং কোয়ার্টার কি এপ্রিল থেকে জুন, সবারই এপ্রিল থেকে জুন, এবং ফিসক্যাল ইয়ারটা কত হবে 14-15, তাই না। 14-15 এপ্রিল টু জুন 14-15। আউটপুট কোড, আউটপুট কোড এতক্ষণ আমরা যে কথাগুলো বলেছিলাম মনে আছে, ডাটা নিড দেখা গেছে। এবার শ্যালো টেবলের আইডি কত 1010103, নাম্বার অফ শ্যালো টেবল ইনস্টলেশন। আচ্ছা, তাহলে এই আইডি এবং নামটা কোথায় থেকে আসছে, ডাটা নিড থেকে আসছে, তাই না। আইডিটাও ডাটা নিড থেকে আসছে, বোঝা যাচ্ছে এবার। তো একটা শ্যালো টেবল আমরা প্ল্যান করি। এখানে দেখেন অ্যাক্টিভিটি বোরহোল ছিল আমাদের ওই ডাটা নিডের ইয়েতে। সাবসেক্টর এসডি, এসডি কি সার্ভিস ডেলিভারি, সেক্টর ওয়াটার, ক্যাটাগরি ওয়াটার সার্ভিস ডেলিভারি, বোরহোল, তাই না। ওই তিনটা যোগ করে এখানে বসা দিচ্ছে। লগ ফ্রেমের কথাবার্তাও এখানে আছে, তাই না। অবজেক্টিভ 1-কে সাপোর্ট করবে, তার ওভিআইটা কত 101, আর সান কোডটা আপনাদের জন্য নতুন। সান কোড আমাদের ফাইন্যান্সের একটা কোড, কারণ এখান থেকে আপনি কতটা অ্যাক্টিভিটি প্ল্যান করলেন এবং কতটা প্রোগ্রেস হলো, সেটার সাথে ফাইন্যান্সে তো টাকা পয়সার একটা বিষয় থাকবে, তাই না। ওইটার সাথে একটা ক্রস চেক করার ব্যবস্থা কিন্তু আমাদের পিএমএস ডাটাবেসে আছে। আচ্ছা, তারপরে প্ল্যান অ্যাক্টিভিটিতে আউটপুটটা কি, নাম্বার অফ অ্যাক্টিভিটি, নাম্বার অফ অ্যাক্টিভিটি, তাই না। কয়টা করব শ্যালো টেবল, আমি 6টা শ্যালো টেবল করলাম ফার্স্ট কোয়ার্টারে, PQ1 মানে ফার্স্ট কোয়ার্টার। তারপরে সেকেন্ড কোয়ার্টারে আমরা 4টা দিলাম, থার্ড কোয়ার্টারে নাই, না থাকলে 0 দিব, ফোর্থ কোয়ার্টারে 2টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল কতটা হলো 12টা, টোটাল 12টা। একটু মনে রাখেন পপুলেশন আমি একটা এখন দিয়ে দিলাম আর কি, উল্টাপাল্টা পপুলেশন দিলাম, মানে ওই 6টার জন্য যে কজন পপুলেশন হবে, যে কয়জন পপুলেশন এবং যে কয়টা হাউস হোল্ড, ঠিক আছে। মানে ঠিক ডাটা দিচ্ছি না কিন্তু। তারপরে লোকেশন, এটা আগে ছিল কি আউটপুট ট্রি, তাই না, এখন লোকেশন হয়ে গেছে, যে ইন্ডিভিজুয়াল লেভেলে না হাউস হোল্ড লেভেলে, ভিলেজ অর সাম ওয়ার্ড ইনস্টিটিউশন, ইউনিয়ন, উপজেলা, পিএনজিও, ডিস্ট্রিক্ট অর সিটি, তাই না। এটার মিনিংটা কি, যে আমরা এই শ্যালো টেবলটা হাউস হোল্ড দিব নাকি স্কুলে দিব, নাকি ইউনিয়ন অফিসের সামনে দিব, নাকি ওয়ার্ডে দিব, একটা ওয়ার্ডের অফিসে দেবো, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল হবে না, এটা হাউস হোল্ড লেভেল হবে। হ্যাঁ, এটা সবসময় ইন্ডিভিজুয়াল আসলে আমরা কোনো কাজ করি না। একটা সনোমিটার দিলে সেটা তো আপনি এখানে কোনটা ডিএসসি ওয়ার্ড বলা যায় না, ডিএসসি কয়টা ওয়ার্ড নেওয়া হয়, 5টা ওয়ার্ড নেওয়া হয় না। তাহলে এখানে সিটিতে দিতে হবে, হ্যাঁ সিটি, ঠিক আছে। তো আমি এখানে 12টা দিলাম। একটা 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 হাউস হোল্ড, একটা ফ্যামিলির জন্য একটা অপশন আছে, সেটা তো হাউস হোল্ড হলেই তো হবে। একটা হাউস হোল্ডকে আমরা কি দিই, স্যানিটেশন দিই, ওয়াটার দিই, সেটাও হাউস হোল্ড লেভেলে। সেটা হয়ে যায় হাউস হোল্ড লেভেলে আর কি আছে সনোমিটার। হ্যাঁ হ্যাঁ, সেটা হাউস হোল্ড লেভেলে এন্ট্রি দেবেন আপনারা। তো একটার জন্য একটা দেওয়ার জন্য হাউস হোল্ড লেভেলেই দেওয়া হয়। ওয়ার্ড লেভেলে দিই, ছোট ছোট ইয়ার আর কি আছে। না, আপনাদের সবগুলো কি ওয়ার্ড লেভেলে, কমিউনিটিতে কোনো কিছু দেন না আপনারা, সেটা হাউস হোল্ড লেভেলে হবে। হ্যাঁ, ঠিক আছে। না না, এটা হাউস হোল্ড লেভেলে দিয়ে দিবেন, কমিউনিটিতে যেটা আছে কি হাউস হোল্ড লেভেলে দিবেন, ঠিক আছে। ইউনিয়ন লেভেল বলতে আর কোনগুলো আসে ভাই, একটু যদি এবার
কমিউনিটি আরবানের জন্য একটু ডিফারেন্ট, আরবানের জন্য স্লামে হবে, আরবানের জন্য স্লাম হবে। ইউনিয়ন আর লেভেলে একটা দুইটাই যদি আপনি ইয়ের জন্য আমি একটু বলি, রুরালের জন্য যেমন 3টা হাউস হোল্ড নিয়ে আমরা একটা টেবল দিই বা প্ল্যাটফর্ম করি, তাই না? জি এটা রুরালে আছে, তাহলে সেটা কি হবে? হাউস হোল্ড লেভেল হবে। কিন্তু ইয়েতে কি করি, আরবানে কি করি? একটা সাপ্লাই লাইন যখন দিই, তো ওয়াটার পয়েন্ট করলাম, পাইপলাইনের একটা ওয়াটার পয়েন্ট করলাম, ওখানে তো বেশ কয়েকটা হাউস হোল্ড আমি কাউন্ট করতেছি, একটা কমিউনিটি করে যাচ্ছি, ওইটাকে আমি হাউস হোল্ড লেভেল দিয়ে দেবো। কোনটা টাইপটা কি? ওয়াটার পয়েন্ট, যেমন আমাদের ওয়াটার স্ট্যান্ড, হ্যাঁ পাইপলাইন সাপ্লাই ওয়াটার পয়েন্ট, একটা 12টা বা 30টা 25টা পরিবার পরিবার পাচ্ছে নিয়ে এবার। আমরা একটা কমিউনিটি ওয়াটার পয়েন্ট করছি, ওখানে 25টা পরিবার থেকে পানি নিল ওখান থেকে, তাই এটা আমি কোন পর্যায়ে দিই? এসকেএস এর ওখানে আমরা আগে আমাদের একটা কমিউনিটি বেস আমাদের ইয়া এই আউটপুটটা দিতে আগে এখানে CPO পয়সা দিতে তুমি ব্যবহার করে 10 নাম্বার করে সেদিকে আমাদের আউট যদি হবে সালাম দিতে হবে একটা স্লামে একটাই দিচ্ছে। এটাই মানে সেরিমনি একটা সালাম দুটো হতে পারে আর একটা আছে একটা রিং ওয়েল দুইটা community সেটা আসলে কোথায় যায়? কমিউনিটি ল্যাট্রিন যেগুলো আছে, দুইটা কমিউনিটি যেগুলো রেটিং আছে হ্যাঁ দুইটা কমিউনিটি একটা আমরা ইনভেস্ট করছি আর একটা এবারে তো যদি দুইটা এখন কি আমাদের সালাম দিতে হবে নাকি আমাদের হাউস দিতে হবে তো আর ইয়ের কি, হাকিমের কি? আমরা তো ইসলাম দিতে পারি না, এখানে আগে সিবিও নামে একটা ছিল না, হ্যাঁ অপশন ছিল না, সিবিও অবলিক কি যেন একটা ছিল, সিবিও আর ইনস্টিটিউশন, যেটা একসাথে আসলে ম্যাচ করে না। আমাদের পিএসএফ এর ক্ষেত্রে আমরা 100টা ফ্যামিলি বেস করে দেই ওইটা আমরা কি করব কমিউনিটি বেজে দেই কিন্তু 100টা ফ্যামিলি সেটা এখন ভিলেজ এবং স্লাম লেভেল যাবে, আর আরবানের যাবে স্লাম লেভেল, আর রুরালের হাউস হোল্ড লেভেল যেগুলো দিচ্ছি ডিপ টিউবওয়েল, তারপর শ্যালো টিউবওয়েল, সেমি ডিপ টিউবওয়েল, সবগুলোই হাউস হোল্ড লেভেল, ঠিক আছে? রিং ওয়েল দিলে ওয়ার্ড লেভেল দেন না আমাদের স্মল টাউনে হ্যাঁ, ওয়ার্ড লেভেলে যদি আপনি দেন তাহলে দিবেন ওয়ার্ড লেভেলে। যদি 100টা ফ্যামিলি এটা ওই সিবিও না না, 100টা ফ্যামিলি হলে আপনি ভিলেজ আর স্লাম লেভেল দিবেন। 100টা ফ্যামিলিতে একটা ওয়ার্ড হয় না। স্মল টাউনে ইসলাম লেভেল 100টা ফ্যামিলিতে একটা একটা সিবিও হয় না স্মলে তো একটা ওইভাবে ছিলাম Village করা হয় না, ছিলাম Village ও হয় না। আমাদের নাই। 100টা একটা ভিলেজ হয় না, যদি ম্যাচ না করে আপনি এখানে হাউস হোল্ড লেভেল দিয়ে দিবেন। মিনিমাম 250 হাউস হোল্ড তো সিঙ্গেল সে হাউস হোল্ড লেভেল মানে সিঙ্গেল একটা হাউস হোল্ড কেনা, হাউস হোল্ড লেভেল মানে 10টা হাউস হোল্ড নিয়ে একটা টেবল দিচ্ছি, তার মানে সেটা হচ্ছে হাউস হোল্ড লেভেল, ঠিক আছে? আর আরবানের কনসেপ্টগুলো আছে স্লাম লেভেলে, তারা দিচ্ছে যে 50টা বা 75টা হাউস হোল্ড মিলে মানে একটা দিচ্ছে, একটা কমিউনিটিতে তারা দিচ্ছে, কমিউনিটি লেভেল। বাজার টয়লেটের বাজার নাই, ইনস্টিটিউশন, খুব সোজা, তার মানে আমাদের যেটা আছে ওয়ার্ড লেভেল আর ইউনিয়ন লেভেলে খুব কম আসে খুবই কম আসবে, বাজারেও কম আসবে। মানে অনেকের ইনস্টিটিউশনে আসবেই না। স্কুল হলে কোথায় স্কুল দিবে? ইনস্টিটিউশন বাজারও ইনস্টিটিউশন, মাদ্রাসা মসজিদ যদি হয় তাহলে ইনস্টিটিউশন। রিং ওয়েলে কি করে হাউসেলটা করে কোনটা? রিং ওয়েল দিয়ে আপনার যদি রিংওয়েল থাকে তাহলে হাউস হোল্ড দিবেন। আমাদের 25 থেকে 30টা হাউসেল Housing. আমাদের সিবিও ছিল সিবিও নাই। আচ্ছা, এখন পিএনজিও লেভেল আমরা একটা ওয়ার্কশপ করলাম, ঠিক আছে, যেখানে 5টা ইউনিয়ন থেকে প্রতিনিধি এসে একটা জায়গায় মিলিত হয়ে আমরা একটা ওয়ার্কশপ করলাম। এরকম ওয়ার্কশপ কি হতে পারে? ইনসেপশন ওয়ার্কশপ, তারপর প্রজেক্ট লঞ্চিং ওয়ার্কশপ। হ্যাঁ, হ্যাঁ, সেখানে সব ইউনিয়ন থেকে আসে। উপজেলা লেভেল অথবা ইউনিয়ন লেভেলে অথবা যদি আপনার পৌরসভা লেভেলে দিয়ে পৌরসভা লেভেলে যে ট্রেনিং গুলো দেই বা ওয়ার্কশপ গুলো করে, পাইপলাইন ওয়াটারের উপর তাদেরকে একটা আমরা ট্রেনিং দিচ্ছি, ম্যানেজমেন্ট ট্রেনিং বা অপারেশনাল। এটা পৌরসভা সবগুলো ওয়ার্ড থেকেই প্রতিনিধি আসছে। সবগুলো ওয়ার্ড মানে পৌরসভার স্টাফ যারা আছে, মেইন স্টাফ যারা আছে তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তাদেরকে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এরকম করলে আমাদের না আসলে সেই বা যে ওয়ার্কশপ আছে পৌরসভার সাথে না, এখন এই অ্যাক্টিভিটিটা আপনি কোথায় পোস্টিং দিবেন আগে সেটা বলুন।
সেটা পিএনজি লেভেলে যাওয়ার কথা না, কারণ কোনো ইউনিয়নকে আমরা এন্ট্রি দিতে পারবো, তাহলে সেটাই পিএনজি লেভেলে, ঠিক আছে, পিএনজি লেভেল। ডে অবজারভেশন কি একটা ইউনিয়নে হয় না, মানে একটা ওয়ার্ডে হয় না? উপজেলা লেভেলে যেটা হয় সেটা উপজেলা, ইউনিয়ন লেভেলে যদি কোনোটা হয় তাহলে সেটা ইউনিয়নে, হ্যাঁ তাহলে সেটা পিএনজি লেভেলে হবে, ঠিক আছে। আচ্ছা এখন হাউস হোল্ডে দেখেন আমি 12 লিখছি, পরেরগুলো সব অটোমেটিক 0 হয়ে গেছে, তাই না? তার কেন হলো এটা? কারণ সিস্টেম মানে ডাটাবেসটা দেখলো যে এই 12টা টোটাল ফ্যাসিলিটি আমার 12টা সে হাউস হোল্ড লেভেলে পেয়ে গেছে, তাই না? তাহলে বাকিগুলো তার দেওয়ার কিছু নাই, 11টা বা 13টা নেওয়ার ক্ষমতা নেই, 12টাই নেবে, 12টাই নিবে। যদি 11টা আপনি এখানে দিতেন তাহলে পরে আবার সে 1-এর জন্য অপেক্ষা করতে পারত, মানে 1 যখন 11 যদি 1 হতো পরেরগুলো আবার 0 করে দিত, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত তার 12 ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত সে নিতে থাকবে, 12 বেশি বা কম মানে বেশি হয়ে গেলে সে নেবে না, ঠিক আছে। এই লজিকটা আমরা সেদিন দেখাতে চেষ্টা করছিলাম, তাই না? আচ্ছা আজকে দেখবো আবার। এখন শ্যালো টিউবওয়েলে আমি 12টা শ্যালো টিউবওয়েলের জন্য খাদিমনগর ইউনিয়নের প্ল্যান কমপ্লিট করলাম, তাই না? সেখানে তো ছিলাম। তারপরে কয়টা অ্যাক্টিভিটি এন্ট্রি দিলাম আমরা? কয়টা ইউনিয়নে? একটা ইউনিয়নে। আমরা যে ইউনিয়নে কাজ শুরু করব প্ল্যান বা যে ওয়ার্ডে শুরু করব সেই ওয়ার্ডটা আগে শেষ করব, একটার পরে একটা। এরকম আমরা একটা ওয়ার্ডে বা ইউনিয়নে 10টা 12টা বা 15টা অ্যাক্টিভিটি থাকতে পারে, তাহলে সেটা একটা করে এন্ট্রি করব, তারপরে অ্যাড নিউ দেব, ঠিক আছে। হ্যাঁ, তারপরে পরে আবার আরেকটা সিলেক্ট করব, মানে ওই পিএনজির জন্যই ওই ইউনিয়নে আরেকটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, উপরেটা অটো থাকবে না, এটা প্ল্যানের অ্যাচিভমেন্ট আছে কিন্তু প্ল্যানে এখনো করা হয়নি, যদি কখনো করা হয় তাহলে দিয়ে দেবো, ঠিক আছে, আপডেট। হ্যাঁ, এইখানে একটা বিষয় দেখেন যে আমি একটা অ্যাক্টিভিটি এন্ট্রি দিলাম, তাই না? নিচে কোথাও দেখা যাচ্ছে দেখেন তো, রেকর্ড 2 অফ 2, খুবই গুরুত্বপূর্ণ। এখন কি এটা ব্ল্যাঙ্ক আছে না, 2 নম্বরের জন্য প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে সে 2 নম্বরের জন্য। তার মানে কয়টা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে? একটা। তো আমি যদি 10টা অ্যাক্টিভিটি দেই তাহলে এখানে কত দেখাবে? 11, তাই না? তখন এটা মানে চিন্তা করার কোনো কারণ নাই যে আমার অ্যাক্টিভিটি একটা মনে হয় বেশি হয়ে গেছে, তাই না? কিন্তু আমি দিলাম 10টা, দেখাচ্ছে 11। স্ক্রিনে কতটা স্ক্রিন দেখাইছো সেটা কাউন্ট করতেছে। হ্যাঁ, এখন আমি এন্ট্রি দিই নাই, তারপরও সে কিন্তু কতটা ফর্ম দেখাচ্ছে? কতটা ফর্ম 12টা। তার মানে সবসময় একটা কম হবে আমাদের এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আগেরটা দেখতে চাই, এখান থেকে দেখা যাবে না? দেখেন এই রেকর্ডের থেকে দেখা যাবে। আমাদের আগে টেপ রেকর্ডার ছিল না, আগে নেওয়া পরে নেওয়া। এটা কিন্তু মনে রাখেন, এই জিনিসটা কিন্তু আমরা ফোনে অনেক সময় কথা বলার সময় এগুলো বলি, হ্যাঁ, যে আগের এটা প্রথম অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য। না, সিরিয়াল বলা যাবে না, সিরিয়াল বলা যাবে না। এখানে দেখেন, এখানে ইউনিয়ন আছে না, অ্যাক্টিভিটি আছে, তারপরে ডোমেইন আছে, ডোমেইন দেখা যাচ্ছে, অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, তারপরে তার এগেনস্টে কতটা প্ল্যান করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। আমি এখন এইখানে আমার মনে হচ্ছে যে চেঞ্জ করতে হবে, 4টা না, আমি এখানে 2টা দেবো, তাই না? তাহলে এখানে 10টা হয়ে যাবে টোটাল। 10টার পরে আমার আর কোথায় চেঞ্জ হবে? না, ডান পাশেই না, শুধু এখানে চেঞ্জ হবে, পপুলেশন চেঞ্জ হবে, হাউস হোল্ড চেঞ্জ হবে, তাই না? একটার সাথে কিন্তু একটা লিঙ্কেজ আছে, লিঙ্ক থাকবেই। তারপরে লোকেশনে চেঞ্জ হবে। কয়টা? 9, ঠিক আছে। আচ্ছা, দিয়ে অবশ্যই আমরা অ্যাড নিউ করব। যদি অ্যাড নিউ না ক্লিক করি তাহলে কিন্তু এই সেভটা হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, খুব ইজি ওয়েতে এডিট করলাম, তাই না?
প্রিভিয়াস যে কোনো পেজে যে আমি এডিট করতে পারবো। এডিট করতে পারবেন কতক্ষণ পর্যন্ত পারবেন অ্যাপ্রুভের আগ পর্যন্ত আমি 30টা দিলাম 30টা মধ্যে আমার মনে হলো 3 নাম্বারটা বন্ধ আছে তখন এইভাবে যাবে হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়ে ওটা 3 নাম্বারে থাকবে এমন কথা নাই না 3 নাম্বার পেজ ওটা নাও থাকতে পারে। ঠিক আছে ওই সিরিয়ালটা মেইনটেইন করতেছি না তখন তো আমাকে ওই যে হেডটা দেখে হ্যাঁ হ্যাঁ আপনি ইউনিয়ন দেখতেছেন এবং অ্যাক্টিভিটি দেখতেছেন তাই না আচ্ছা তারপরে আমার এডিট করার জন্য আরেকটা জায়গা আছে ফাইন্ড অ্যান্ড এডিট তাই না এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন পিএনজিও আমি পিএনজিওটা সিলেক্ট করি তারপরে প্রজেক্ট আইডিয়াই তো ছিল না তারপরে ডোমেইন খাদিমনগর এই ডোমেনে কতটা অ্যাক্টিভিটি আছে এখন দেখেন একটাই আছে একটাই আছে। তাই না আচ্ছা এটাতে ক্লিক করে গো টু এডিট এখান থেকে আমরা এডিট করব অ্যাচিভমেন্টের পরে আসি আমরা খুবই আস্তে যাচ্ছি এবং প্ল্যান আমরা খুব মানে আমরা যদিও জানি তারপরে আমরা কিন্তু আবার জানতেছি যেন কোনো সমস্যা না হয় আর এডিট করার পরে কি করব অ্যাড নিতে অবশ্যই ক্লিক করে আবার ব্যাকে চলে যাব ঠিক আছে ব্যাকে যে হোমে চলে যাব না ওই যে পরের স্ক্রিনে যে স্ক্রিনে ছিলাম আর কি আবার এন্ট্রি করব না প্ল্যান আচ্ছা এইভাবে আমরা যখন একটা ডোমেইনে যদি আমরা ফাইন্ড এন্ড এডিট থেকে যাই তবে ব্যাকে যাব আর যদি আমরা যে ওই রানিং পেজ থেকে প্রিভিয়াস পেজে যে তখন আর ব্যাকে যেতে হবে না যেটা হচ্ছে মনে করেন আমি একটা 30টা ইয়ে হয়ে গেছে হওয়ার পরে আমি একটা এডিট করতে চাইলাম খুঁজে বের করে করলাম তারপরে অ্যাডমিন দিলে কি সে লাস্ট পেজে যাবে নাকি তার পরের পেজ নেবে ওই আপনার অ্যাড নিউ দিলে ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে এরকমই ব্ল্যাঙ্ক পেজ দেখাবে ওটা কি ওইখানে এডিট হবে নাকি নতুন কোনো পেজ না 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 ওইখানে এডিট হবে ওইখানে নতুন পেজ হবে না ওইখানে এডিট হবে সেটাই ছিল আমার ইচ্ছা মানে আমি যেখানে এডিট করলাম যে পেজটাতে সেই পেজের পরে সেই পেজ এডিট করে তো আমি অ্যাড নিউ দিলাম তাহলে সেটার পরেই কি সেটা মানে পেজ অনেক সময় সিরিয়াল করে অনেক সময় সিরিয়াল থাকে অনেক সময় সিরিয়াল থাকে না আপনি এখন সেই সিরিয়ালটা কি একদম শেষের পেছনে চলে যাবে নাকি পাশাপাশি থাকার কোনো সম্ভাবনা আছে বা এটা কোনো অন্য কোনো মেকানিজম নাই মানে কোথায় যাবে ওটা দেখে বের করতে হবে ঠিক আছে আর যদি অনেক বেশি ডাটা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যে ফাইন্ড এন্ড এডিট ইউজ করি তার মানে আমার পরের ডাটাটা নষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা না না নষ্ট হবে না ডাটা নষ্ট হবে না ডাটা 100% ঠিক খোঁজার জন্য সুবিধা হচ্ছে তাহলে ফাইন্ড এন্ড এডিটে যাওয়া আচ্ছা এখন এভাবে আমরা একটা এক ডোমেইনের এন্ট্রি শেষ করলাম শেষ করে অবশ্যই ব্যাকেজে আবার নতুনভাবে শুরু করব তাহলে আপনাকে কোনো ঝামেলা করার সুযোগ থাকবে না ঠিক আছে একটা ডোমেইনে এন্ট্রি শেষ ব্যাকেজে আবার মানে তার ডাটাবেসটাকে একটু রিফ্রেশ করে আবার নতুন একটা ইউনিয়ন নতুন একটা ডোমেইন শুরু করলাম ঠিক আছে হ্যাঁ এখন একটা অ্যাক্টিভিটি জিরো প্ল্যান আমি জিরো প্ল্যানটা তখন বলি নাই যে জিরো প্ল্যানটা কি এমন একটা অ্যাক্টিভিটি থাকতে পারে যে বাজেটে নাই বাজেটের আইটেমে নাই এবং আমার ডাটা নিডে ঠিক না ডাটা নিডে আছে কিন্তু আমার প্ল্যানে ঠিক করা নাই যে আমরা কতটা করব এটা ঠিক আছে কিন্তু করব আমরা এই অ্যাক্টিভিটিটা এক্সিকিউট আমরা করব কোনো এই বছরের কোনো না কোনো সময় এপ্রিল থেকে জুনের মধ্যে একটা প্ল্যান করতেছি তাই না তো এই প্ল্যানটা করতে যায় আমি সেপ্টেম্বরে আমার একটা নতুন কাজ আমার আসতে পারে কিন্তু এখন আসেন নাই কিন্তু আমি জানি যে এটা হতে পারে সেই ক্ষেত্রে আমি যদি প্ল্যানটা না করে রাখি আমরা প্রোগ্রেসটা দিতে পারবো না অ্যাচিভমেন্ট আমরা পোস্টিং দিতে পারবো না ঠিক আছে তো অ্যাচিভমেন্টটা পোস্টিং দিতে যদি হয় আবার আমরা অক্টোবরের আগে রিভাইজও করবো না তাই না কিন্তু আমরা সেপ্টেম্বরে সেটা প্রোগ্রেস দিতে চাই সেই ক্ষেত্রে আমরা জিরো প্ল্যান করে রাখবো সেই অ্যাক্টিভিটিটাকে এরকম কোনো অ্যাক্টিভিটি আছে আপনাদের হঠাৎ করে কোনো একটা অ্যাক্টিভিটি চলে আসলো যে এটা যেরকম বলেন উদাহরণ আমাদের গত বছর ছিল যে ওয়াটার ফেয়ার এটা মানে প্ল্যান ছিল না পৌরসভা প্রতিষ্ঠাভাবে বার্ষিক করছিল আমরা চিন্তা করলাম তাহলে এদের সাথে করে আমরা একটা ওয়াটার ফেয়ার করি প্ল্যানে আপনারা রাখছিলেন না তো এইরকম অ্যাক্টিভিটিগুলো আমরা জিরো প্ল্যান হিসেবে রাখতে পারি তাই না
বুঝা গেছে জিরো প্ল্যানটা? আচ্ছা, আমি সাপ্লাই লাইনটাকে জিরো প্ল্যান দিই। এই সাপ্লাই লাইন এখানে সিলেক্ট করলাম, তারপরে জাস্ট আমি জিরোতে ক্লিক করব। আমি কত দূর পর্যন্ত সিলেক্ট করলাম? আউটপুট কোড পর্যন্ত, তাই না? আমি আর নিচে যাচ্ছি না, না যে আমি জিরো প্ল্যানে ক্লিক করব। সবগুলো অটোমেটিক জিরো বসে গেছে, তারপরে অ্যাড নিচে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? কোনো প্রশ্ন? জানি না। তারপরে আমরা যদি বলি যে আদার স্টেক হোল্ডার, অনেকেই আমরা বলতে পারি যে এতটা আদার স্টেক হোল্ডার হইতে পারে, এটা তো অন্যের ব্যাপার, তাই না? অন্য স্টেক হোল্ডাররা কতটা দিবে আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা জিরো প্ল্যান করে রাখতে পারি। আর যদি আমরা প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে দেখি যে 500টা হইতে পারে আদার স্টেক হোল্ডার, সেই ক্ষেত্রে 500টা প্ল্যান করতে পারি। কিন্তু আমাদের যদি জানা না থাকে, তাহলে তো আমাদের যে কোনো সময় আদার স্টেক হোল্ডার একটা অ্যাক্টিভিটি তারা করলো, তখন আমরা সেটা এন্ট্রি দিতে হবে, তাই না? তো আমরা সেই ক্ষেত্রে আদার স্টেক হোল্ডারের ক্ষেত্রে জিরো প্ল্যান করে রাখতে পারি। তো জিরো প্ল্যানটা ক্লিয়ার? আউটপুট কোড পর্যন্ত সিলেক্ট করে তারপরে জিরো প্ল্যানে আমি ক্লিক করব। আচ্ছা, তারপরে আমি ব্যাকে গেলাম, আমার এন্ট্রি শেষ করে আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এইখানে এখন এন্টার ডাটার পরে আছে সেভ টু ভিউ ড্রাফট, তাই না? সেভ টু ভিউ ড্রাফট মানে কি? ভিউ বলতে আমরা বোঝা যাচ্ছে যে কিছু না কিছু আমরা দেখবো, তাই না? দেখি আমরা কি দেখবো, যে আমরা এতক্ষণ যে প্ল্যানগুলো এন্ট্রি করলাম। সেভ টু ভিউ ড্রাফটে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এটা ক্যান্সেল দেবো আমরা। ক্যান্সেল দেওয়ার পরে দেখেন আমরা কয়টা অ্যাক্টিভিটি এন্ট্রি দিছি? দুইটা। একটা প্ল্যান আছে আর একটা জিরো প্ল্যান, তাই না? দেখেন এখানে আছে শ্যালো টেবল, টোটাল কয়টা ছিল? 10টা। প্রথমে 12টা ছিল, আমি পরে 10টা করে দিচ্ছি। আর সাপ্লাই লাইন জিরো প্ল্যান, তাই না? এবং এখানে দেখেন যে কয়টার সময় এই রিপোর্টটা জেনারেট হচ্ছে, কোন তারিখে জেনারেট হচ্ছে, এবং প্রজেক্টের ইনফরমেশনগুলো দেওয়া আছে, তাই না? দেখেন ডোমেন ওয়াইজ দেওয়া আছে, মানে আমি একটা ডোমেনে দিছি তাই একটার আসছে, তারপরে আরেকটা ডোমেনে যদি আমি এন্ট্রি দিই তাহলে নিচে আসবে সেই ডোমেনের ইনফরমেশন। ঠিক আছে? তো এই রিপোর্টটা আমরা প্রিন্ট করব, প্ল্যান শেষ করে প্রিন্ট করে আমরা ম্যানেজারদের সাথে বসে ওটা শেয়ার করব। শেয়ার করার পর যদি প্ল্যানটা ঠিক থাকে তাহলে আমরা অ্যাপ্রুভ করব, যদি ঠিক না থাকে তাহলে কি করব? এডিট করব। আমরা ব্যাকে যেও এডিট করতে পারি, আবার ফাইন্ড অ্যান্ড এডিটে যেও এডিট করে তারপরে সাবমিট করব, তাই না? অ্যাপ্রুভ করব। সেটাতে পরে আসি। হ্যাঁ, সবগুলা দিয়ে তারপরে আপনি দিতে পারেন, সমস্যা নেই, প্রত্যেকটা ডোমেনে আপনি দিতে পারেন। কিন্তু আমরা যখন ফাইনালি ম্যানেজারদের সাথে বসবো তখন এটার একটা প্রিন্ট কপি নিয়ে দুইজন একমত হয়ে সাইন করবো যে আমার প্ল্যান ঠিক আছে, যেগুলো এন্ট্রি দিয়েছি। আচ্ছা, তারপরে যখন সব ঠিক হয়ে গেল আমরা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার আগে প্ল্যান এন্ট্রির ক্ষেত্রে একটা ব্যাকআপ কপি রাখা উচিত। অ্যাপ্রুভ হয়ে গেল, এখন আমরা ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে? ব্যাকআপটা রাখবেন কিসের? আচ্ছা, ডি ড্রাইভ অথবা ই ড্রাইভে পুরো পিএমএস ফোল্ডারের ব্যাকআপটা রাখবেন। পুরো পিএমএস এর ফোল্ডার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এই 2.0 এই ফোল্ডারটাকে কপি করবেন। ঠিক আছে? অ্যাপ্রুভ করার আগে হ্যাঁ, কপি করে এখানে যে কোনো ড্রাইভে একটা ব্যাকআপ নাম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এরকম পিএমএস ব্যাকআপ এখানে পেস্ট করবেন। পেস্ট করে এটা লিখবেন প্ল্যান বিফোর, ব্যাকআপ তো উপরে লিখলামই, অ্যাপ্রুভ দিয়ে একটা তারিখ দিয়ে রাখেন, তাহলে মনে থাকবে, তাই না? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এই ব্যাকআপটা আমরা কেন রাখছি? কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই না? আমরা অনেক সাবধানে কাজ করব, তারপরেও যদি ভুল হয় বা কোনো অ্যাক্টিভিটি বাদ পড়ে যায় আমরা যেন পরে এটা
এডিট করে আমি তো এটা আবার রিনেম করলাম, তাহলে এটা এই রিনেম করলে কি এটা পরে নিয়ে যাবে কাজ করা যাবে? পরে নিয়ে আবার রিনেম করবেন আপনার। এই শুধু PMS 2.0 হ্যাঁ, আবার মনে করেন এটার কাজ করবে। আগে এইটুকু বলে নিই যে কেন রাখলাম, ব্যাকআপটা কেন রাখছি। তার মানে আমরা প্ল্যান অ্যাপ্রুভ করে ওয়াটার এডে পাঠিয়ে দিলাম, কিন্তু ওয়াটার এডে পাঠানো দেওয়ার পর সেখান থেকে একটা ফিডব্যাক আসলো। ওয়াটার এডের ম্যানেজার অথবা মনিটরিং ইউনিট, প্রোগ্রাম ম্যানেজার অথবা মনিটরিং ইউনিট একটা ফিডব্যাক দিল যে আপনার এই অ্যাক্টিভিটিটা আপনি কেন প্ল্যানে রাখেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার একটা প্ল্যান, ওইটাকে আবার নতুনভাবে প্ল্যান অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে আপনার এই ব্যাকআপ কপিটা কাজে লাগবে। এখন কিভাবে আমরা করব, এই ব্যাকআপ কপিটা আমরা কপি করব, কপি করে সি ড্রাইভে তো আগে একটা ছিল, তাই না? এটা ডিলিট করে দিই, এখানে পেস্ট করলাম। পেস্ট করে এটা হচ্ছে রিনেম করলাম। রিনেম কি পর্যন্ত করব? PMIS 2.0.1 এর পরে সব মুছে দেবো, মুছে ইন্টার দেবো। তাহলে এখন কি আগের মতো হয়েছে? এটা যদি না করে আমি ওই যেখানে ব্যাকআপটা রাখছিলাম ওখানে একটা ফাইল করে যে ব্যাকআপ বিফোর অ্যাপ্রুভ এরকম করে ফাইল করে ফাইলের নাম দিলাম ওতে, তারপরে ওর ভিতরে PMS-টা রাখলাম। ফাইল না, ফোল্ডার, ফোল্ডার, ফোল্ডার সেটা রাখতে পারেন। তো আমি একটা প্রসেস দেখালাম। এখন একটা কাজ বিভিন্ন ওয়েতে হইতে পারে, তাই না? আপনি যে ওয়েতে ভালো লাগে সে ওয়েতেই রাখেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা অ্যাপ্রুভ করার পরে কি করলাম, সেটাকে এক্সপোর্ট করতে হবে, তাই না? জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এরকম একটা মেসেজ দিবে, অনলি সেভড অ্যান্ড অ্যাপ্রুভড ইনফরমেশন উইল বি এক্সপোর্টেড। দিয়ে ওকে করলাম, এক্সপোর্ট সাকসেসফুলি কমপ্লিটেড। হ্যাঁ, ল্যাপটপ কয়জনে নাই? 3 জন। হ্যাঁ, আচ্ছা, এক্সপোর্ট সাকসেসফুলি কমপ্লিটেড, তাই না? আচ্ছা, এখন এক্সপোর্ট হয়ে কোথায় গেল সেটা, তাই না? এক্সপোর্ট হয়ে PMIS এর এক্সপোর্ট ফোল্ডারে গেল। রানা ভাই যেটা বললেন আর কি, সেটা আমরা যখন PMIS-টা ইনস্টল করি তখন আমরা বলেছিলাম যে PMIS-টা ইনস্টল করার পরে সেই PMIS ফোল্ডারের মধ্যে দুইটা, একটা ফাইল এবং একটা ফোল্ডার থাকে, তাই না? আমরা তখন ফাইলটা নিয়ে কাজ করছি, PMIS-টা নিয়ে কাজ করছি। এখন সেই ফোল্ডারটা ছিল এক্সপোর্ট ফোল্ডার, তাই না? এই এক্সপোর্ট ফোল্ডারের মধ্যে আমি এক্সপোর্ট যখন বাটনে ক্লিক করলাম তখন এই সি ড্রাইভের মাই কম্পিউটার থেকে সি ড্রাইভে যাওয়ার পরে PMIS 2.0.1 গেলাম, তারপরে এক্সপোর্ট নামে ফোল্ডারটাকে কপি করলাম। কপি করে আমরা ডেস্কটপে এটা পেস্ট করলাম, করে এটা আমরা রিনেম করলাম, ঠিক আছে? যার যে নামে পছন্দ হয়, প্ল্যান 2014-215, ঠিক আছে? অর্গানাইজেশন দিলাম আইডিয়া। দেওয়ার পর এইটাকে আমরা জিপ করব। রাইট বাটনে আগে জিপ করার আগে আরেকটা কাজ করব, এই যে ফোল্ডারটাকে রিনেম করলাম, এই রিনেম ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন এক্সপোর্ট টু HQ অর ওয়াব এই ফাইলটা আছে, তাই না? এই ফাইলটা যদি না থাকে ফোল্ডারের মধ্যে তাহলেও কিন্তু এক্সপোর্ট হবে না, ঠিক আছে? অনেক সময় এরকম হয়ে যায়, হঠাৎ করে এটা মুছে যায় কোনো কারণে, মানে ভুলবশত। HQ মানে হেডকোয়ার্টার। আচ্ছা, এক্সপোর্ট এই ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করে আমরা দেখব যে আমরা যে প্ল্যানটা অ্যাপ্রুভ করে পাঠাচ্ছি সেটা ডাটাগুলো আছে কিনা। এখানে দেখেন অরিজিনাল প্ল্যান EXP IMP না, এক্সপোর্ট ইম্পোর্ট। এই ফাইলটাকে ওপেন করে দেখেন দুইটা দিয়েছিলাম না আমি, তার মানে দুইটা এখানে আছে, তার মানে কি ডাটা আছে। আমি এটাকে কনফার্ম হব যে এক্সপোর্ট করার পরে এক্সপোর্ট ফোল্ডারের ফাইলের মধ্যে আমার ডাটাগুলো গেছে, এইটা কনফার্ম করে তারপরে আমি জিপ করব। দেখি আমরা একটু আরেকবার, অরিজিনাল প্ল্যান EXP IMP, তাই না? এইটা হয়েছে আবার নতুন ফর্ম, একটা নতুন এন্ট্রির জন্য প্রস্তুত, ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা এটাকে জিপ করব। ডেস্কটপে যে ব্যাকআপ এক্সপোর্ট ফোল্ডারটা রাখলাম, সেন্ড টু কম্প্রেসড, তাই না? কম্প্রেসড জিপ হয়ে গেল। এই জিপ ফাইলটাকে আমরা ওয়াটারহেডে পাঠিয়ে দেব। ক্লিয়ার এ পর্যন্ত? কোনো প্রশ্ন? আমি এখন সামারি রিপোর্টে যাইনি, এখন হচ্ছে প্ল্যানে আছে। আমি এখানে একটু দেখাই আরেকবার, পিএমএসটা ওপেন করি। প্রোগ্রাম ডিবিতে গেলাম, তারপরে সেভ টু ভিউ ড্রাফটে যাবো রানা ভাই। হ্যাঁ, সেভ টু ভিউ ড্রাফটে যে জাস্ট ক্যান্সেল দেবো, ক্লিক করে ক্যান্সেল দেবো। এখানে এই রিপোর্টটা জেনারেট হয়ে যাবে। এই রিপোর্টটা আমরা প্রিন্ট করব, ঠিক আছে? প্রিন্ট দিলে প্রিন্ট করবেন না? হ্যাঁ, ওকে দিলে এক্সেল শিট ওপেন হবে, ঠিক আছে? ওইটা আমরা পরে আসবো, এক্সেল নিয়ে আমরা একটু কাজ করবো আজকে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আমি করে রাখলাম, সেই পর্যন্ত রাখলাম, আজকে এই পর্যন্ত করে রাখলাম, কালকে মাঝখানে তো ডাটা কোনো প্রবলেম হবে না। আপনি 3 মাস পরেও অ্যাপ্রুভ করলে সমস্যা হবে না, ঠিক আছে? ডাটা ঠিক থাকবে। ডাটা এরকম করা যায় কিনা? আজকে আমি কাজ করলাম, আমার ফিল্ডে যে কাজটা করছি, এই মাসে আর ওই কাজটা হবে না, ওই ডাটাটা আমি এন্ট্রি দিয়ে রাখলাম, মানে অ্যাচিভি সেক্ষেত্রে যদি আপনি কনফার্ম হন যে এই কাজটা আর হবে না, সেই ক্ষেত্রে এন্ট্রি দিয়ে রাখতে পারেন। না, আর যদি আরেকটা হয় তাহলে 2 বার কিন্তু এন্ট্রি হবে না। একই ডাটা 2 বার এন্ট্রি হবে না কিন্তু। আবার এডিট করতে হবে। একই ডাটা 2 বার এন্ট্রি হবে না, তখন এডিট করে আপনি টোটাল যোগটা বসাতে পারেন। হ্যাঁ, এটা তো ভাই কি, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আমরা অফিস থেকে